আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাহে রমজানের এই সকালবেলা তোমাদেরকে জানাচ্ছি রমজানুল মুবারক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই করোনার এই সময়ে আমরা তোমাদের কথা চিন্তা করে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয় এই অনলাইন স্কুল কার্যক্রম শুরু করেছেন আমাদের সিলেবাস ভিত্তিক। যদিও বা বিটিভিতে বাংলাদেশ সংসদ টেলিভিশনে শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেগুলো আমাদের সিলেবাসের সাথে অনেক ক্ষেত্রেই প্রযোজ্য না। সেই জন্যই আমরা আমাদের ওইটার পাশাপাশি তোমরা আমাদের এই স্কুলের শ্রেণী কার্যক্রম করে সেগুলো দেখবে। আমি আজ অভিভাবক যারা আছেন, এখন এই মুহূর্তে আমার সেটের সামনে বসে আছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে এই সময়ে শ্রেণী কার্যক্রমগুলো দেখার জন্য সুযোগ করে দেবেন। আপনারা বিশেষ করে আপনাদের স্মার্টফোনে ফেসবুকে যেন তারা আমাদের এই শ্রেণী কার্যক্রমগুলো দেখতে পারে, সেই সুযোগটা আপনারা করে দেবেন। কারণ লক্ষ্য করা যাচ্ছে দিন দিন আমাদের এই শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাচ্ছে। যদি এই অবস্থা বজায় থাকে তাহলে কিন্তু আমরা এই ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। কারণ শিক্ষার্থীর সংখ্যা যদি পর্যাপ্ত না হয় তাহলে ক্লাস করতে আসলে শিক্ষকরা যারা ক্লাস নেন এই রোজার মাঝে কষ্ট করে তারা নিরুৎসাহিত হয়ে পড়েন। সেই জন্য আমি অনুরোধ করবো আপনারা আপনাদের যারা অন্যান্য পরিচিত জন আছে, শিক্ষার্থীরা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে এবং বলবে যেন তারা এই ক্লাসগুলো দেখে। আজকে আমি একটু আগে আসার কারণ এটাই, আপনাদের কাছে আমি অনুরোধ করব যে যদি আপনারা ক্লাস চান তাহলে কমেন্টসে লিখবেন, এবং যদি ক্লাসটা কন্টিনিউ করতে চান আপনারা যে না ক্লাসটা কন্টিনিউ হোক, তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। তাহলে অবশ্যই আপনারা আমাদের লাইভে বা আমাদের ভিউয়ার সংখ্যা বাড়াতে হবে। আমার শিক্ষার্থী 2 সেকশন মিলে প্রায় 150 জনের উপরে, কিন্তু আমি দেখি যে আমার লাইভে ক্লাস করে মাত্র 10 জন, 12 জন, 15 জন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি তো আশা করব আমার শিক্ষার্থীরা বা আমার একজন শিক্ষক যিনি ক্লাস নিচ্ছেন তিনি আশা করেন যে অন্তপক্ষে 50% বা 60% শিক্ষার্থী অন্তপক্ষে ক্লাসটা করুক। সেই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, যদি আপনারা চান মনে করেন যে হ্যাঁ এই ক্লাসটা প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদের ভিউয়ার সংখ্যা বা লাইভে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হবে, এবং লাইভে যারা থাকবে তারা তাদের রোল শ্রেণী লেখার দরকার নেই, রোল এবং নাম লিখে কমেন্টসে লিখবে। তাহলে আমরা বুঝতে পারবো যে শিক্ষার্থীরা আমাদের সাথে আছে, আমরা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করব। না হলে রমজান মাসে স্যাররা আসলে এখন কষ্ট করেন, একটা ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় পূর্ব থেকে। রমজানের রোজা, তারপরে নামাজ কালাম আছে, এইগুলা রেখে আমরা এই ক্লাস তৈরি করা, ক্লাসের জন্য প্রস্তুতি নেওয়া, এই কাজগুলোতে আমাদের ব্যস্ত থাকি। সেই জন্য অনেক স্যারই বলতেছেন যদি এরকম শিক্ষার্থীর সংখ্যা কম থাকে তাহলে আমরা এই ক্লাস আর কন্টিনিউ করব না। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা বেশি থেকে বেশি করে যেন শিক্ষার্থী আমাদের এই ক্লাসের সাথে যুক্ত থাকে, সেই জন্য আপনারা একটু অভিভাবকদেরকে অনুরোধ করব আপনারা একটু সচেষ্ট হবেন। আপনাদের যারা বন্ধুবান্ধব আছে, আপনার শিক্ষার্থীদের যাদের বন্ধুবান্ধব আছে, আপনাদের সাথে পরিচয় আছে, তাদেরকে আপনারা বলবেন যেন ক্লাসটা উপভোগ করে। ধন্যবাদ। আমি আর সময় নষ্ট করছি না, আমি আমার পাঠে চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে 7ম অধ্যায়ের সম্পদ পড়েছিলাম। তোমাদের মনে আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পড়েছিলাম? মনে আছে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমাদের মনে আছে। আমরা পড়েছিলাম সম্পদ কাকে বলে, সম্পদ কি, এরপরে হলো সম্পদ কয় ধরনের, এবং আমরা একটা সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সেটা হলো পানি সম্পদ এবং বনজ সম্পদ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম।
আজকে আমরা আলোচনা করব যে বিষয় আমরা বলছি আগে এ পাঠ থেকে আমরা যা শিখব কি কি শিখবো আমরা এই পাঠ থেকে শিক্ষা দেব। এক, শিখবো আমরা ভূমি সম্পদ কি ব্যাখ্যা করতে পারে, ভূমি সম্পদ কি তা ব্যাখ্যা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। দুই, খনিজ সম্পদ কি তা ব্যাখ্যা করতে পারবে। অন্যান্য প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যালোক, ও বায়ু শক্তি, বায়ু সম্পদ কি তা ব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যা করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, যারা আমার সেটের সামনে আছো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, আমরা আলোচনা শুরু করব। এবং তোমাদের সাথে অবশ্যই বই, খাতা, কলম এই তিনটা জিনিস যেন থাকে। আমি যখন যে নির্দেশনা দিব তোমরা সেই নির্দেশনা অনুসরণ করবে। আমি এই বলে আমার শ্রেণী কার্যক্রম শুরু করছি। তোমরা একটু দুঃখিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে সম্পদটা নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পেরেছ আমরা আলোচনা করব এখন ভূমি সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা গানের কলি আমি বলছি, সেটা তোমরা সবাই শুনেছ হয়তো। ও আমার দেশের মাটি, খাঁটি সোনা, চাইতে খাঁটি। তোমরা এই দেশাত্মবোধক গানটা অবশ্যই তোমরা শুনেছ, তাই না? ও আমার দেশের মাটি, খাঁটি সোনার চাইতে খাঁটি। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো এখানে সোনার চেয়ে খাঁটি কোনটিকে বোঝানো হয়েছে? শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ তোমরা কমেন্টসে লিখো যে এখানে খাঁটি সোনার চাইতে খাঁটি, অর্থাৎ সোনার চেয়েও মূল্যবান, সোনার চেয়েও দামি, এখানে কাকে বোঝানো হয়েছে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনুগ্রহ করে দ্রুত কমেন্টসে লিখে নাও এখানে খাঁটি সোনার চাইতে খাঁটি বলতে কাকে বোঝানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি নিশ্চিত তোমরা ইতিমধ্যে লিখে নিয়েছ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পেরেছ যে এখানে খাঁটি সোনার চাইতে খাঁটি কাকে বোঝানো হয়েছে? মাটিকে। কোন মাটিকে? আমাদের দেশের মাটিকে। কোন মাটিকে? আমাদের দেশের মাটিকে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমাদের দেশের মাটিকে এখানে খাঁটি সোনার চাইতেও খাঁটি বলে লেখক বা কবি উল্লেখ করেছেন, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, কেন? এখন প্রশ্ন হলো, কেন কবি এই আমাদের দেশের মাটিকে, কেন কবি আমাদের দেশের মাটিকে খাঁটি সোনার চাইতেও খাঁটি বলেছেন? আমাদের দেশের মাটিকে খাঁটি সোনার চাইতেও খাঁটি বলেছেন, চেয়েও খাঁটি বলেছেন। শিক্ষার্থী বন্ধুরা, বলতে পারবে না কেন বলেছেন?
লেখো। হ্যাঁ, আমি জানি তোমরা সবাই পারবে, কারণ তোমরা অনেক জানো, আমাদের অনেক জানো তোমরা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশের মাটি এত উর্বর যে এই দেশের মাটিতে যেখানে তুমি যা রোপণ করবে সেখান থেকেই কি হবে, সে চারা গাছ দিবে, ফলমূল দিবে, শাকসবজি দিবে। অর্থাৎ আমাদের দেশের মাটির এত উর্বর যে এই মাটিতে তুমি যাই রোপণ করো না কেন তা থেকেই তুমি ফসল পাবে। আর ফসল হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ যেমন তোমার সোনা নষ্ট হয়ে যাবে, বা সোনা একটা সীমাবদ্ধতা আছে, নির্দিষ্টতা আছে। সোনা থেকে আবার সোনার কখনো জন্ম হয় না। হয় কি শিক্ষার্থী বন্ধুরা? 1 কেজি সোনা রেখে দিলে কি কখনো 10 কেজি সোনা হবে? কখনোই হবে না। কিন্তু আমার দেশের মাটিতে তুমি যখন যা ফলাবে, একটা বীজ রোপণ করলে 10টা বীজ দেয়, 100টা বীজ দেয়, 1000টা বীজ দেয়। তারপরে এটা প্রতি বারে দিয়ে থাকে। শুধু একবার দিয়েই বন্ধ হয়ে যায় তেমন না। তুমি 3 মাস পর ধানের চারা রোপণ করো, দেখবে 3 মাস পর তোমাকে সোনালী ফসল দিচ্ছে, ধান দিচ্ছে, শাকসবজি দিচ্ছে, ফলমূল দিচ্ছে। এই আমার দেশের মাটি। সেই জন্য আমার দেশের মাটিকে কবি কি বলেছেন? খাঁটি সোনার চেয়েও খাঁটি বলেছেন। বুঝতে পেরেছ? তাহলে আমাদের দেশের মাটি কি অত্যন্ত উর্বর, সেখানে সকল ধরনের ফসলই কি জন্মানো সম্ভব হয়, যা বিশ্বের খুব কম দেশের মাটিতেই দেখা যায়। আমাদের দেশের মাটির মতো মাটি এই পৃথিবীর বুকে খুব কম দেশেই পাওয়া যায়। সেই জন্য কবি আমাদের দেশের মাটিকে খাঁটি সোনার চাইতেও খাঁটি বলেছে। পরিষ্কার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমাদের দেশের মাটি কি অত্যন্ত উর্বর, আর এই উর্বরতার জন্য এই মাটিতে কি প্রচুর ফসল জন্মে। এই মাটিতে প্রচুর ফসল জন্মে, আর এই ফসল জন্মে বলেই কবি আমাদের এই দেশের মাটিকে খাঁটি সোনার চাইতেও খাঁটি বলেছেন। তাহলে যদি এরকম প্রশ্ন হয়, আমাদের দেশের মাটিকে খাঁটি সোনার চাইতেও খাঁটি বলা হয় কেন? পারা যাবে না শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই পারবে তোমরা। তাহলে ফসল উৎপাদনের জন্য মাটি হচ্ছে আমাদের সবচেয়ে উত্তম সম্পদ। উত্তম প্রাকৃতিক সম্পদ হচ্ছে আমাদের দেশের মাটি। এছাড়া এই মাটিতে আমরা কি করি? ঘর বাড়ি তৈরি করি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমরা মাটিতে কি করি? ঘর বাড়ি তৈরি করি। 2, রাস্তাঘাট তৈরি করি। 3, এই মাটিতে আমরা কলকারখানা তৈরি করি। কলকারখানা তৈরি করি। 4, আমাদের একটা সম্পদ আছে, বলো তো কি সম্পদ এই মাটি দিয়ে তৈরি হয়? একটা সম্পদ, একটা কি বলে, একটা শিল্প আছে, যে শিল্পের প্রধান কাঁচামাল হলো এই মাটি। এই শিল্পটার নাম কি বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা? তোমরা যদি জানো তাহলে দ্রুত লিখে নাও কমেন্টসে যে আমি কোন শিল্পের কথা বলছি, যে শিল্পের প্রধান কাঁচামাল হলো মাটি, এবং এটা আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প। বলতে পারো? দ্রুত লিখে নাও তোমরা কমেন্টসে যে কোন শিল্পের কথা বলছি আমি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, শিল্প হচ্ছিল মৃৎশিল্প। মৃৎশিল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প মৃৎশিল্প, এবং মৃৎশিল্পের কাঁচামাল হলো মাটি। তাহলে আমরা এই ভূমি সম্পদ
বা মাটি সম্পদ আমরা কি কি কাজে ব্যবহার করি? প্রথম তো বললামই কি, ফসল উৎপাদনে। তো 1 নাম্বার হবে কি, ফসল উৎপাদন। আমাদের দেশের মাটিতে নানা রকমের ফসল ফলে থাকে, সারা বছর জুড়েই ফসল ফলে থাকে। সেই জন্যই তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন কিন্তু প্রায়ই বলছেন, এই যে আমাদের করোনার যে সময়, এই করোনার হাত থেকে বাঁচার পর কিন্তু আমাদের দেশে খাদ্যাভাব দেখা দিবে। এই খাদ্যাভাবের যাতে দেখা না দেয়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছেন যে কি করো, প্রতিটি স্থানে কোনো এক বিন্দু পরিমাণ জায়গা যেন ফাঁকা না থাকে, এক বিন্দু পরিমাণ মাটি যেন ফাঁকা না থাকে। সব জায়গায় কি করো, ফসল উৎপাদন করো, ফসল উৎপাদন করো এবং ফসল উৎপাদন করো। এবং এই ফসল উৎপাদনের মাধ্যমে আমরা কেবলমাত্র ওই যে করোনার পরে বিশ্বে যে মহা দুর্ভিক্ষ দেখা দিবে, সেই দুর্ভিক্ষের হাত থেকে আমরা বাঁচতে পারি শুধুমাত্র ফসল উৎপাদনের মাধ্যমে। সেই জন্য মাটি হচ্ছে আমাদের সবচেয়ে খাঁটি, সবচেয়ে দামি এবং মূল্যবান প্রাকৃতিক সম্পদ। পরিষ্কার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ আমার কথাটা? হ্যাঁ, আচ্ছা। এখন তাহলে আমরা মাটি যে প্রাকৃতিক সম্পদ, তার মাটি দিয়ে আমরা কি কি করতে পারি? এক হচ্ছে ফসল উৎপাদনে মাটি ব্যবহার করা হয়, যে ঘর বাড়ি তৈরিতে আমরা মাটি ব্যবহার করি, রাস্তাঘাট তৈরি করতে মাটি ব্যবহার করা হয়, কলকারখানা তৈরি করতে মাটি ব্যবহার করা হয়, মৃৎশিল্পের কাঁচামাল হলো মাটি, অর্থাৎ মৃৎশিল্প তৈরিতে হাঁড়ি পাতিল সুন্দর সুন্দর জিনিস। এই যে দেখো একটা মাটির তৈরি জিনিস, কি সুন্দর মাটির টব, চমৎকার একটা মাটির টব, দেখে কি বোঝা যায়? বোঝা যায় না। এটা একটা মাটির টব শিক্ষার্থী বন্ধুরা। এমন চমৎকার চমৎকার জিনিস মাটি দিয়ে তৈরি করা হয়, যেগুলোকে বলা হয় মৃৎশিল্প, যা আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্প বলে পরিগণিত। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পরিষ্কার আমার ভূমি সম্পদ কি তা ব্যাখ্যা করতে পারবে না? তাহলে আমাদের প্রথম পাঠ, ভূমি সম্পদ কি তা ব্যাখ্যা করতে পারবো। ভূমি সম্পদ কি? আমাদের যে মাটি রয়েছে, ভূমি রয়েছে, সেই সম্পদকেই বলা হচ্ছে কি ভূমি সম্পদ। এই ভূমি সম্পদ, আমাদের দেশের ভূমি সম্পদ অত্যন্ত মূল্যবান, কারণ এই ভূমিতে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয়। আর সেই জন্যই কবি এই মাটিকে বা এই ভূমিকে কি বলেছেন? বলেছেন খাঁটি সোনার চাইতে খাঁটি বলেছেন। কারণ এই মাটিতে সকল সারা বছর জুড়েই কোনো না কোনো ফসল উৎপন্ন হয়। সেই জন্য এই ভূমি হচ্ছে হলো সোনার চেয়েও মূল্যবান। দুই, এই ভূমিতেই আমরা ঘরবাড়ি তৈরি করি, এই ভূমিতেই আমরা রাস্তাঘাট তৈরি করি, এই ভূমিতেই আমরা কলকারখানা তৈরি করি, এই ভূমির মাটি দিয়ে তৈরি করা হয় কি এই আমাদের দেশের সবচেয়ে প্রাচীন মৃৎশিল্পের মাটি দিয়ে তৈরি করা হয়। আর মৃৎশিল্পের প্রধান কাঁচামাল হলো মাটি। তাই ভূমি শিল্প বা ভূমি সম্পদ আমাদের দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। পারা যাবে না লিখতে শিক্ষার্থী বন্ধুরা? পরিষ্কার। তাহলে আমরা এখন এরপরে যাই খনিজ সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা কি নিয়ে আলোচনা করব? খনিজ সম্পদ। খনিজ সম্পদ। এখানে একটা শব্দ দেখো, খনিজ। খনিজ কি শিক্ষার্থী বন্ধুরা? খনিজ শব্দটা কি আমরা একটু জানা দরকার। খনিজ, খনিজ মানে কি? মাটির নিচে, মাটির নিচে অনেক গভীরে, কোনোটা অল্প গভীরে, কোনোটা অনেক গভীরে যে সম্পদ পাওয়া যায়, মাটির নিচে খনিতে যে সম্পদ পাওয়া যায় তাকেই বলা হয় খনিজ সম্পদ। মাটির নিচে খনিতে যে সম্পদ পাওয়া যায় তাকেই বলা হয় কি খনিজ সম্পদ। পরিষ্কার? খনিজ সম্পদ কাকে বলে আমরা যদি বলি, মাটির নিচে খনিতে
যে সম্পদ পাওয়া যায় তাকে খনিজ সম্পদ বলে। পরিষ্কার শিক্ষার্থী বন্ধুরা, এই খনিজ সম্পদগুলো মাটির নিচে থাকে এবং মাটির নিচ থেকে এগুলোকে আমরা সংগ্রহ করে থাকি। যেমন কয়লা, তারপরে হলো তৈল, তারপর হলো গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এগুলা এক ধরনের প্রাকৃতিক সম্পদ। তারপরে আছে সোনা, রূপা, তামা, লোহা। তামা, লোহা এগুলো আরেক ধরনের প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ। তারপরে আরো আছে যেমন চীনামাটি, তারপরে আছে হলো শিলা, এগুলো প্রাকৃতিক সম্পদ। এগুলোকে খনিতে পাওয়া যায়, মাটির নিচে খনিতে পাওয়া যায়, সেই জন্য এদেরকে বলা হয় কি খনিজ সম্পদ। এই খনিজ সম্পদগুলোর মধ্যে এই খনিজ সম্পদগুলো আমরা ব্যবহার করি, এগুলোকে জন্য আমরা আলাদা লিখছি, এগুলোকে আমরা ব্যবহার করি জ্বালানি হিসাবে। এদেরকে ব্যবহার করি কি জ্বালানি হিসাবে। যেমন কয়লা, তেল, তেলের মধ্যে আছে পেট্রোল, মোবিল, ডিজেল, গ্যাসোলিন এইগুলো, এবং প্রাকৃতিক গ্যাস। এগুলোকে আমরা কি করি পুড়িয়ে তাপ শক্তি উৎপন্ন করি, এবং এই তাপ শক্তি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। যেমন এই যে আমাদের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এটাও কিন্তু এরকম কয়লা পুড়িয়ে অথবা তৈল পুড়িয়ে অথবা প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে এই বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তারপরে আমরা বাসা বাড়িতে রান্না বান্নার কাজে ব্যবহার করে থাকি, কল কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। এই কাজগুলোতে অর্থাৎ এই খনিজ সম্পদগুলো সাধারণত জ্বালানি হিসাবে ব্যবহার করে, এই খনিজ সম্পদগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করে তাপ শক্তি উৎপন্ন করা হয়, এবং এই তাপ শক্তি ব্যবহার করে অন্যান্য শক্তি উৎপাদন করা হয়, এবং আমাদের দৈনন্দিন কাজে এই সম্পদগুলো ব্যবহৃত হয়ে থাকে। তারপরে আসি আমরা সোনা, রূপা, তামা, লোহা। এগুলা হচ্ছে হলো ধাতব সম্পদ। এগুলো হচ্ছে হলো ধাতব সম্পদ, খনিজ সম্পদ। এই খনিজ সম্পদগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে। যেমন লোহা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে খনিজ সম্পদটা ব্যবহৃত হয় এবং যার উপরে ভিত্তি করে কোনো একটা দেশের উন্নতি নির্ভর করে, তা হলো লোহা। কোনো দেশ যে পরিমাণ লোহা ব্যবহার করে তার উপর নির্ভর করে ওই দেশের উন্নতি। যে দেশ যত বেশি লোহা ব্যবহার করে ধরে নেওয়া হয় সেই দেশ তত বেশি উন্নত। কারণ লোহা যত বেশি ব্যবহার করে শিল্প কলকারখানা তত বেশি হবে, আর শিল্প কলকারখানা যত বেশি হবে সেই দেশ তত বেশি উন্নত হবে। সেই জন্য বলা হয় লোহা যে দেশ যত বেশি ব্যবহার করে সেই দেশ হলো তত উন্নত। যাক, এরপরে আছে তামা, এরপরে আছে রূপা, এরপরে সোনা। এইগুলো হচ্ছে হলো মাটির নিচে খনিতে পাওয়া যায়।
এই এরপরে চীনামাটি। তোমরা চীনামাটি দেখেছ আমাদের ময়মনসিংহের বিভাগের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার এই চীনামাটির খনি রয়েছে। এই চীনামাটি থেকে আমরা তৈরি করে থাকি সিরামিক্স দ্রব্য, যে কাচের প্লেট, কাচের থালা বাসন যেগুলোকে বলি আমরা, চীনামাটির দ্রব্য আমরা তৈরি করে থাকি এই চীনামাটি। তারপরে হলো শিলা। শিলা হলো পাথর, বিভিন্ন ধরনের পাথর, যেমন রাস্তাঘাট তৈরি করতে পাথরের প্রয়োজন হয়, তারপরে বিল্ডিং তৈরি করতে পাথরের প্রয়োজন হয়, বিভিন্ন কনস্ট্রাকশন কাজে এই শিলা ব্যবহার করা হয়ে থাকে। এই হলো তাহলে আমাদের খনিজ সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খনিজ সম্পদ কি তা ব্যাখ্যা করতে পারবে? খনিজ সম্পদ কি? মাটির নিচে খনিতে যে সম্পদ পাওয়া যায় তাকেই খনিজ সম্পদ বলে। খনিজ সম্পদ বলা হচ্ছে কি কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, এরপর আছে সোনা, রূপা, তামা, লোহা, চীনামাটি, শিলা। ওপরে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে তাপ শক্তি উৎপন্ন হয়। সেই তাপ শক্তির সাহায্যে ইঞ্জিন চলে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় এবং আরও অন্যান্য কাজে, কলকারখানার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আসে সোনা, রূপা, তামা, লোহা। সোনা, রূপা, তামা, লোহা, এর মধ্যে লোহা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। এই লোহা যে দেশ যত বেশি ব্যবহার করে সেই দেশের উন্নয়ন তত বেশি বলে ধরা হয়। তাই লোহা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খনিজ সম্পদ। এরপরে আছে চীনামাটি। চীনামাটি আমাদের দেশে দুর্গাপুরে পাওয়া যায়, দুর্গাপুরে চীনামাটি পাওয়া যায়, বিজয়পুরে। এটা আছে শিলা। শিলা হচ্ছে বিভিন্ন ধরনের পাথর, যে পাথর রাস্তাঘাট তৈরিতে ব্যবহার করা হয়, ঘরবাড়ি তৈরিতে ব্যবহার করা হয়, ব্রিজ তৈরিতে ব্যবহার করা হয়, বড় বড় শিল্প কারখানা তৈরিতেও কি এই শিলা ব্যবহার করা হয়ে থাকে। পরিষ্কার তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতে পারবো না খনিজ সম্পদ কি তা ব্যাখ্যা করতে পারবো না আমরা। আশা করি তোমরা খনিজ সম্পদ কি তা ব্যাখ্যা করতে সক্ষম হবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা আসছি অন্যান্য প্রাকৃতিক সম্পদ। অন্যান্য প্রাকৃতিক সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, এই অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা দুটো সম্পদকে আমরা এখানে চিহ্নিত করেছি। একটা হচ্ছে সূর্যালো, আরেকটা হচ্ছে বায়ু। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে আসি সূর্যালো। একটু কল্পনা করো তো শিক্ষার্থী বন্ধুরা, যে সূর্যের আলো নেই, সূর্যের আলো নেই, পৃথিবীর অস্তিত্ব থাকবে কি? কমেন্টসে লিখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কমেন্টসে লিখো সূর্যের আলো যদি না থাকে তাহলে পৃথিবীর অস্তিত্ব থাকবে কি না। দ্রুত লিখো শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ অথবা না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্রুত লিখো সূর্যালো যদি না থাকে তাহলে পৃথিবীর অস্তিত্ব থাকবে কি না। কি শিক্ষার্থী বন্ধুরা, কি মনে হয় তোমার থাকবে? অবশ্যই তোমরা লিখেছ না, কারণ সূর্যালো ব্যতীত এই পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে। অন্ধকারে নিমজ্জিত হলে কি হবে? পৃথিবীতে তাপ থাকবে না, আর তাপ যদি না থাকে পৃথিবী তাহলে একটা জমাট বরফে পরিণত হবে। পৃথিবী পরিণত হবে একটা জমাট বরফে পরিণত হবে।
আর জমাট বরফে যখন পরিণত হবে তখন এই পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাহলে সূর্যালোক ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনাতীত। তাই সূর্যালোক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। পরিষ্কার? সূর্যালোক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে আশ্চর্য হবে, সূর্য থেকে যে পরিমাণ শক্তি এই পৃথিবীতে আসে তার মাত্র আমরা 2 ভাগ ব্যবহার করতে পারি। কত ভাগ? মাত্র 2 ভাগ ব্যবহার করতে পারি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, যদি আর 2 ভাগ মাত্র সূর্যালোক 2 ভাগ শক্তি ব্যবহার করতে পারতাম তাহলে এই পৃথিবীতে কোনো জ্বালানির প্রয়োজন হতো না। এই পৃথিবীতে কোনো জ্বালানি, তেল, গ্যাস, পেট্রোল, মোবিল, কোনো জ্বালানির প্রয়োজন হতো না। তাহলে চিন্তা করো শিক্ষার্থী বন্ধুরা, সূর্যালোক কত বড় প্রাকৃতিক সম্পদ, বা মহান রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিয়ে রেখেছেন যে এই সূর্যালোকের জন্যই এই পৃথিবীকে মানুষ বা জীবের বসবাসের উপযোগী। সূর্যালোক না থাকলে জীব বসবাস করতে পারবে না। তাই সূর্যালোক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। সূর্যালোক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। কারণ যদি সূর্যালোক না থাকতো তাহলে এই পৃথিবীতে জীবনের অস্তিত্ব থাকতো না। কারণ সূর্যালোক না থাকলে, সূর্যালোক যদি না থাকে তাহলে কি হবে? পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে। পৃথিবী ধীরে ধীরে কি হবে? কঠিন থেকে কঠিন বরফে পরিণত হবে। পৃথিবীর তাপমাত্রা দেখা যাবে মাইনাস থেকে মাইনাসে চলে যাচ্ছে, -50, 60, 70, 80, 90, 100। অর্থাৎ তখন আর এখানে জীবনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই সূর্যালোক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সূর্যালোক ব্যবহার করে কি করছি আমরা? এক উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করে? খাদ্য তৈরি করে। সূর্যালোক না থাকলে তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষণ খাদ্য তৈরি করতে পারতো না। আর উদ্ভিদ যদি খাদ্য তৈরি করতে না পারতো তাহলে সমস্ত জীব খাদ্যের অভাবে মারা যেত। 2, এই সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তাই না? সৌরশক্তি ব্যবহার করে কি বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এছাড়াও এই সৌরশক্তির সাহায্যে আমরা কি করি? রান্না বান্নাও করে থাকি। এই সূর্য শক্তিকে ব্যবহার করে কি রান্না বান্নাও করা হয়ে থাকে। নানা কাজ এই সৌরশক্তি ব্যবহার করে করা হয়ে থাকে। তাই সৌরশক্তি বা সূর্যালোক খুব গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এরপরে আমরা দ্রুত শেষ করব বায়ু। বায়ু একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ বন্ধুরা। বায়ু একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই বায়ু যদি না থাকতো
তাহলে এক মুহূর্ত যদি বায়ু না থাকে এই পৃথিবীর অস্তিত্ব থাকবে শিক্ষার্থী বন্ধুরা? বলো তো, বায়ু না থাকলে এই পৃথিবীর অস্তিত্ব থাকবে কি না? কমেন্টসে লিখবে হ্যাঁ অথবা না। দ্রুত তোমরা লিখে নাও, বায়ু না থাকলে এই পৃথিবীর অস্তিত্ব বা জীবনের অস্তিত্ব থাকবে কি না। যেমন বায়ু, অক্সিজেন আমরা কি করি? সকল জীব শ্বসনে ব্যবহার করি। বায়ুর অক্সিজেন সকল জীব শ্বসন কাজে ব্যবহার করে। কাজে ব্যবহার করে। 2, বায়ুর কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদ ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই বায়ু দিয়ে উইন্ডমিল চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, তাই না? 3 নাম্বার হবে কি? বায়ু দিয়ে উইন্ডমিল মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। 4, শিক্ষার্থী বন্ধুরা চিন্তা করো, আজ থেকে 200 বছর বা 250 বছর আগে যখন নাকি পেট্রোল বা তেল চালিত জাহাজগুলো ছিল না, তখনও কিন্তু জাহাজগুলো দিয়ে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নাবিকরা ব্যবসা বাণিজ্য করত। কিভাবে? এই বায়ুর পাল তোলা জাহাজের সাহায্যে। তারা কি করত? এক দেশ থেকে আরেক দেশে এই বাতাসের গতির উপর ভিত্তি করে তারা কি করত? জাহাজগুলোকে সমুদ্রে ভাসাত এবং তারা এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্য করতে যেত। তাহলে বায়ুর সাহায্যে কি নৌকা বা জাহাজ চালানো হয় এবং ব্যবসা বাণিজ্য, প্রাচীন যুগে ব্যবসা বাণিজ্য করা হতো। যাক শিক্ষার্থী বন্ধুরা, সময় একেবারেই শেষ আমার। তোমরা ভালো থেকো। আমি আশা করব আগামী ক্লাস থেকে তোমরা অধিক থেকে অধিকতর শিক্ষার্থী আমাদের এই ক্লাসের সাথে যুক্ত থাকবে এবং সুস্থ থাকবে। আর যে পড়াগুলো আজকে দিলাম, আগামী বাড়িতে তোমরা এই পড়াগুলো সম্পূর্ণভাবে শেষ করে রাখবে। আমি আগামী ক্লাসে তোমাদের পড়া আদায় করব। ধন্যবাদ, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।